স্রোতের জীবনে সিদ্ধান্ত নেওয়ার কোনো অধিকারই নেই সার্থকের। আরও একবার চোখে আঙুল দিয়ে স্রোত সার্থককে বুঝিয়ে দিল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সার্থক যখন টেনে হিচড়ে নিয়ে স্রোতকে বলতে থাকে যে স্রোত, তুমি এই বিয়ের জন্য কোনো মতেই রাজি হবে না। তুমি কেন বুঝতে চাইছো না বলো তো? এই ছেলেটা তোমার অযোগ্য, তুমি সেটা বুঝতে পারছো না? ওর মতন একটা ক্যাবলা ছেলের সাথে তুমি কি করে গোটা জীবনটা কাটাবে? ওদিকে এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে স্রোত, তুমি কোনো কিছু বলছো না কেন বলো তো? বাবা যেরকম যেরকম বলছে তুমি সেরকমই বলছো। তুমি কি বাবার হাতে কাঠের পুতুল হয়ে গেছো নাকি? তুমি কি নিজে থেকে কোনো কিছু বলতে পারো না? এমনি তো চ্যাটাং চ্যাটাং কথা খুব করে বলো। এই কথা বলা মাত্র স্রোত এক পর্যায়ে বিরক্ত হয়ে সার্থকের উপরে চিৎকার করে ওঠে আর বলতে থাকে যে হ্যাঁ, আমি বিয়ের জন্য রাজি। আপনি কেন বুঝতে চাচ্ছেন না বলুন তো? আর আপনি কেন আমার উপরে এরকমভাবে জোর জুলুম করছেন যাতে আমি এই বিয়ে থেকে সরে দাঁড়িয়ে? বলুন তো এটাতে আপনার লাভটা কী হতে পারে বলুন তো স্যার? কেন আপনার গা পিত্তি এত জ্বলে উঠছে কেন? আপনার বাবা আজকে আমার বিয়ের দায়িত্ব নিয়েছে বিধায় যদি আপনার এটাতেই প্রবলেম হয় তাহলে আপনি আমাকে বলে দিন, আমি বললাম আঙ্কেলকে বলে দেবো এই জিনিসটা। এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে কবে থেকে তোমার মনে এতটা উৎসাহ জেগে উঠলো বিয়ের জন্য বলতে পারো? এতদিন তো আমি এই জিনিসটা লক্ষ্য করিনি। এই কথা বলা মাত্র স্রোত ইমোশনাল হয়ে পড়ে আর বলতে থাকে যে অনেক কিছুই তো স্যার আপনি লক্ষ্য করেন না আমার মধ্যে তো অনেক ফিলিংসই আছে যেগুলো হয়তো বা আমি কোনোদিনও প্রকাশ করতে পারিনি, কিন্তু তার সত্ত্বেও সেটা কিছু কিছু মানুষের বুঝে নেওয়াটা দরকার। কিন্তু আপনি কোনোদিনও আমার ফিলিংসটা বোঝার চেষ্টা করেননি। কেন আমি কার জন্য এত ভাবি তাও আপনি বোঝার চেষ্টা করেননি। কথা বলা মাত্র সার্থক এবং স্রোত একে অপরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর সার্থক বলতে থাকে যে বলি তো আমিও অনেক কিছু, কিন্তু কই তুমি তো সেই জিনিসটা বোঝার প্রয়োজন বলে মনে করো না। ওদিকে আড়ালে দাঁড়িয়ে সার্থক এবং স্রোতকে দেখে রাই বলতে থাকে যে এটাই তো চেয়েছিলাম যে তোমরা দুজন দুজনের চোখটা একবার অন্তত দেখে পড়ে নাও যে তোমাদের মন কি বলে আর তোমাদের চোখ কি বলে। তোমরা কাজে কর্মে যাই করো না কেন তোমাদের কোনো মতেই তোমাদের মনের কথাটা প্রকাশ হয় না, আর তার জন্যই আমাদেরকে এই স্টেপটা নিতে হয়েছে। আমি ডেলিভারি সরি সার্থক স্রোত, কিন্তু তার শর্ত আমাদেরকে এই কঠিন স্টেপটা যদি আমরা এখনও পর্যন্ত না নিতাম তাহলে হয়তো অনেকটা দেরি হয়ে যেত। আর সৌভিককে তো আমাদেরকে ব্যবহার করতেই হবে, তাই না? কারণ সৌভিককে যদি আমরা ব্যবহার না করি স্রোতের ক্ষেত্রে তাহলে হয়তো বা সার্থক তোমার মন কোনোদিনও গলবে না। আর তুমি নিজেও হয়তো এখনও বুঝে উঠতে পারোনি যে তুমি যে কতটা স্রোতকে ভালোবাসো, তার জন্যই তো তুমি সৌভিকের সাথে স্রোতকে সহ্য করতে পারছো না, কিন্তু তার সত্ত্বেও তুমি ধৈর্য ধরে বসে আছো। কেন যে এরকম করছো যে আমি সেটাই বুঝতে পারছি না। ওদিকে স্রোত বলতে থাকে সার্থককে যে দেখুন স্যার, আমি আপনাকে ওয়ার্ন করে দিচ্ছি, আর একবারও যদি আপনি আমার বিয়ের মধ্যে বিঘ্ন ঘটানোর চেষ্টা করেন তাহলে কিন্তু আমার কাছ থেকে খারাপ কেউ হবে না। ভাগ্য করে এরকম ঘরে আমার বিয়ে হতে চলেছে, তাও আপনার ভালো লাগছে না কেন বলুন তো? কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে তোমার সত্যিকার অর্থেই মনে হয় যে এই ছেলেটা তোমাকে ভালো রাখতে পারবে বলো তো? তোমার ফিলিংসের কদর করবে ও? তখন স্রোত বলতে থাকে যে আমার ফিলিংসের কদর কে করেছিল কবে বলুন তো? আমার ফিলিংসে কী যায় আসে দাদা ভাই? আমার পরিবারের সকলে মিলে যখন এই বিয়েতে রাজি তাহলে আমার এতে কী প্রবলেম থাকতে পারে বলুন তো? হাজারোক আমি আমার পরিবারের জন্য এতটুকু যদি না করতে পারি তাহলে আমি কেমন মেয়ে হলাম বলুন? সার্থক বলতে থাকে যে তুমি তোমার মনকে স্যাক্রিফাইস করতে পারো তোমার পরিবারের জন্য, কিন্তু আমি কোনো মতেই তোমার লাইফকে স্যাক্রিফাইস করতে দেবো না। আর এই বিয়েটা আমি কোনো মতেই হতে দেবো না। আমি প্রয়োজনে তোমাকে ওখান থেকে পালিয়ে নিয়ে চলে যাবো। এই কথা বলা মাত্র সার্থকের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে শ্রোতবন্ধুর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে